Good afternoon, everyone. It is very sad যে আপনাদের সাথে আমার last class is an online class. I would have loved to see you, all of you in a classroom, but কি আর করার। But যেটা আজকে শুনলাম আজকে নাকি রাস্তায় অত বেশি ট্রাফিকও নাই। I don't know, but okay, online তো online, কি আর করার। এইভাবেই শেষ হবে আপনাদের সাথে আমার এই জার্নি। সো লেটস স্টার্ট উইথ দ্য ক্লাস। আজকে আমরা একটু মানি মার্কেট চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। মানি মার্কেট এমনিতে বেশি কিছু নেই, আমরা আগের দিনই অনেক মানে যা অল্প একটু পার্ট সেটার বেশিরভাগ জিনিসই কভার করে ফেলেছিলাম। আজকে জাস্ট আরেকটু কভার করে এটা শেষ করে ফেলবো, করে আমরা একটু রিভিশনে যাব। রিভিশন বলতে কুইজের কোয়েশ্চেনটা সলভ করব। কুইজ স্ক্রিপ্টটা আনফরচুনেটলি আমার সাথে নাই বিকজ ইট ইজ ইন দি অফিস। সো আমি আপনাদের কুইজের মার্ক এখন দিতে পারছি না, কিন্তু আমি কালকে ভেতরে আই থিঙ্ক আই শুড বি এবল টু আপলোড দ্য মার্কস। আপনাদের অ্যাসাইনমেন্ট যখনই আপনারা আমার কাছে জমা দিতে আসবেন, কাইন্ডলি আপনাদের কুইজের স্ক্রিপ্টটাও নিয়ে যাবেন, ঠিক আছে? আর কারোর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যদি মনে হয় যে বুঝতেছেন না কিছু, ইউ আর ওয়েলকাম টু মাই মানডে ওয়েডনেসডে 8 AM ক্লাস। 9:30-তে আসলে আই উইল নট বি এবল টু অ্যাকোমোডেট, কারণ আমার 9:30 ক্লাসে এমনিতেও স্টুডেন্ট বেশি, ওইটা রুম প্যাক থাকে। সকাল 8টার ক্লাসটা কম্পারেটিভলি স্টুডেন্ট কম, সো ওই রুমটা ফাঁকা থাকে। সো কারোর যদি মনে হয় যে আপনাদের আর একটু এক্সট্রা অ্যাটেনশন দরকার, আরো কনসেপ্টগুলো পড়া দরকার, সো আপনারা এসে মানডে ওয়েডনেসডে সকাল 8টার সাথে ক্লাস করতে পারেন। কিন্তু আবার বেশি স্টুডেন্ট চলে আসলে এইটা হচ্ছে ঠিক ওই 8th ফ্লোরের ফার্স্ট রুমটাতে, যে আপনাদের সামনের রুমটা, যেটা একদম স্কেলেটার থেকে ঢুকতেই যে রুমটা, সেটাতে। মিস কোন বার? এটা হচ্ছে মানডে আর ওয়েডনেসডে সকাল 8টা। রাইট? হ্যাঁ, আমি হচ্ছে এই মানডে থেকে থার্সডে আমি কনসালটেশনের আওয়ারে অলওয়েজ অ্যাভেলেবল। আপনাদের কারোর কোনো সমস্যা হলে প্লিজ ড্রপ বাই এট মাই অফিস। স্পেশালি থার্সডেতে তো আমি পুরা দিনই অ্যাভেলেবল, বিকজ থার্সডেতে আপনাদের সাথে আমার ক্লাস হওয়ার কথা, বাট ওইটা তো ওই যে সানডে টিউসডে ক্লাসটার জন্য আর হবে না। সো থার্সডে আমি পুরা দিনই অফিসে থাকবো, যখন ইচ্ছা থার্সডেতে ইউ ক্যান ড্রপ বাই। আর মানডে ওয়েডনেসডে আপনারা যদি আমার অফিসে আসতে চান, দুপুর 12টা থেকে বিকাল 4টার ভেতরে আসবেন, ঠিক আছে? তার আগ পর্যন্ত আমার ক্লাস থাকে, সো দুপুর 12টা থেকে বিকাল 4টার ভেতরে চলে আসবেন। অলরাইট, সেইং অল অফ দিস, আমি স্ক্রিনটা শেয়ার করে আমরা ক্লাসটা আমাদের স্টার্ট করি। রাইট, জি আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদেরকে দুইটা কুইজ কাউন্ট হবে? না, আমাদের যখন একটা বেস্ট কুইজটা কাউন্ট হবে। থ্যাংক ইউ সো মাচ। দুইটার ভেতরে বেস্টটা কাউন্ট করব। রাইট, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, নো ওয়ারিজ। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা কিন্তু আপনাদের 14 তারিখে সাবমিশন, 14 তারিখের ভেতরে অ্যাসাইনমেন্ট কিন্তু আমার অফিসে জমা দিয়ে আসবেন। ওকে, আমরা একটু স্লাইডটা স্টার্ট করি। আমরা মানি মার্কেট চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম লাস্ট ক্লাসে। মানি মার্কেট চ্যাপ্টারটা বেশ বড়, কিন্তু আপনার সবকিছু পড়া লাগবে না। ফর এক্সাম্পল, আপনি জাস্ট সেন্ট্রাল ব্যাংকে আপনাদের বইয়ের এডিশনে ইট ইজ কল্ড ফেডারেল রিজার্ভ, যেটা হচ্ছে ফেড। মানে ফেডারেল রিজার্ভ বেসিক্যালি হচ্ছে আমেরিকান সেন্ট্রাল ব্যাংকটাকে ফেডারেল রিজার্ভ বলে। যেমন বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকে কি বলে, যে বাংলাদেশ ব্যাংক, রাইট? সো আমেরিকান সেন্ট্রাল ব্যাংক ইজ নোন অ্যাজ দ্য ফেডারেল রিজার্ভ, যে কারণে আপনাদের বইয়ে দেখবেন ফেডারেল রিজার্ভ বলে টাইটেল। আবার যদি আপনি ব্রিটিশ এডিশনটা পড়েন, তাহলে ওইটার নাম হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। সো ওই ভার্সন টু ভার্সন। সো আমরা জাস্ট উই কল ইট সেন্ট্রাল ব্যাংক, রাইট? সো আমরা জানি কি, যে সেন্ট্রাল ব্যাংক হ্যাজ দি পাওয়ার টু সাপ্লাই মানি and influence interest rate, right? So একমাত্র out of all of the places money supply control করতে পারে শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে কোয়ান্টিটি অফ মানি আর ইন্টারেস্ট রেট, এই দুইটা জিনিসকে ও কন্ট্রোল করতে পারে। সো it controls the quantity of money and interest rate by adjusting the quantity of reserves available to the bank
and the reserves the bank must hold. আচ্ছা পরের পার্টটা এত ইম্পর্টেন্স দিয়েন না, জাস্ট এটা এইভাবে চিন্তা করেন যে সেন্ট্রাল ব্যাংক মানি কোয়ান্টিটি আর ইন্টারেস্ট রেট কন্ট্রোল করে বাই অ্যাডজাস্টিং দ্য কোয়ান্টিটি অফ মানি অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। মার্কেটে কতটা মানি অ্যাভেলেবল আছে সেইটার উপরে বেস করে সে এই ইন্টারেস্ট রেটকে অ্যাডজাস্ট করে। ফর এক্সাম্পল আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম অ্যাবাউট ওপেন মার্কেট পারচেজ অ্যান্ড সেল। এটা একটা শিখেছিলাম ওপেন মার্কেট পারচেজ, আরেকটা হচ্ছে ওপেন মার্কেট সেল। সো ওপেন মার্কেট পারচেজটা কখন করে? ওপেন মার্কেট পারচেজ তখন করে যখন ইট নিডস টু প্রিন্ট মোর মানি আর ইকোনমিতে মানির অ্যামাউন্ট বাড়াতে চায়। যখনই সেন্ট্রাল ব্যাংকের মনে হবে যে ইট নিডস টু সাপ্লাই মোর মানি, তখন ও ওপেন মার্কেট পারচেজ করে। এন্ড ওপেন মার্কেট পারচেজের সিস্টেমটা আমরা লাস্ট ক্লাসে খুব সুন্দর করে আমরা এক্সপ্লেইন করেছিলাম যে ফর এক্সাম্পল সেন্ট্রাল ব্যাংক গভর্নমেন্টের কাছ থেকে 1 কোটি টাকার বন্ড কিনবে। বন্ড বলতে সঞ্চয়পত্র কিনবে। এখন ওই যদি 1 কোটি টাকার সঞ্চয়পত্র কিনে, সেন্ট্রাল ব্যাংক কি করে এই 1 কোটি টাকা সঞ্চয়পত্রের জন্য যে টাকাটা সেটা সে ফ্রেশ ভাবে প্রিন্ট করে। দ্যাট মিনস দ্যাট ইজ নিউ মানি, যে মানি এখন ইকোনমি থেকে আসেই নাই। সো ও যখন এই ফ্রেশ মানিটা প্রিন্ট করে গভর্নমেন্টকে দেয় আর গভর্নমেন্ট ওকে যে বন্ডের কাগজটা দেয়, তখন কিন্তু অটোমেটিকলি ইকোনমিতে মানি সাপ্লাই বেড়ে গেল। রাইট, ইকোনমিতে মানি সাপ্লাই বেড়ে গেল। আর সেন্ট্রাল ব্যাংকের যদি মনে হয় যে ওর এখন ইকোনমি থেকে মানি সাপ্লাই কমানো দরকার, যে ইকোনমিতে অনেক বেশি মানি সাপ্লাই কমানো দরকার ইকোনমিতে, তখন এই সেন্ট্রাল ব্যাংক বন্ড সেল করে। বিকজ বন্ডটা একটা পিস অফ পেপার, রাইট? ওর তো আর কোনো আলাদা ভ্যালু নাই। সো বন্ড সেল করে মানে কি, তখন কি করে সেন্ট্রাল ব্যাংক, মনে করেন সেন্ট্রাল ব্যাংক আপনার এইচএসবিসি ব্যাংকে বন্ড বিক্রি করলো, এইচএসবিসি সেন্ট্রাল ব্যাংকে 1 কোটি টাকা দিয়ে দিল ওই বন্ডের জন্য। এইচএসবিসি গেটস আ পিস অফ পেপার, সেন্ট্রাল ব্যাংক গেটস 1 কোটি টাকা ব্যাক। রাইট, সো এইভাবে করলে কি হচ্ছে, অটোমেটিক আপনার ইকোনমিতে মানি কমে আসছে। So I think someone is trying to get admitted. কেউ কি মিস আর একবার বলবেন কনসেপ্টটা? আচ্ছা, সো বেসিক্যালি কোনটা সেল না পারচেজ, কোনটা বলবো সেমন্তি? পারচেজেরটা। আচ্ছা, সো বেসিক্যালি সেন্ট্রাল ব্যাংক যেটা করে, আপনার সেন্ট্রাল ব্যাংকের যদি মানি সাপ্লাই বাড়ানো লাগে ইন দ্য ইকোনমি, ইট বাইজ বন্ড ফ্রম দ্য গভর্নমেন্টের কাছ থেকে ও একটা পিস অফ পেপার, সঞ্চয়পত্র ও গভর্নমেন্টকে মনে করেন 1 কোটি টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনলো, তখন সেন্ট্রাল ব্যাংক নতুন 1 কোটি টাকা প্রিন্ট করে। ওর অলরেডি এক্সিস্টিং মানি ও ইউজ করে না, ও নিউ 1 কোটি টাকা প্রিন্ট করে ওই টাকাটা গভর্নমেন্টকে দেয়, আর গভর্নমেন্ট সঞ্চয়পত্রটা সেন্ট্রাল ব্যাংকে দিয়ে দেয়। সো তখন কি হয়ে গেল, অটোমেটিক গভর্নমেন্টের কাছে টাকা বেড়ে গেল। গভর্নমেন্ট তো সেটা নিশ্চয়ই কোনো ইনফ্রাস্ট্রাকচার অথবা হেলথ অথবা যে কোনো সেক্টরে খরচ করবে। সো অটোমেটিক ওই টাকাটা মানুষের হাতে চলে যায়। সো দ্যাট ইজ ইউর ওপেন মার্কেট পারচেজ। ওপেন মার্কেট পারচেজ করে সেন্ট্রাল ব্যাংক ক্যান ইনক্রিজ মানি সাপ্লাই। আর যদি সেন্ট্রাল ব্যাংকের মনে হয় যে ও মানি সাপ্লাই ইকোনমি থেকে কমাই দিতে চায়, ইকোনমি থেকে মানি ও বের করে আনতে চায়, তখনও কি করে, ওর যে গভর্নমেন্টের কাছ থেকে বন্ডটা কিনছিল ওই বন্ডটা ও কমার্শিয়াল ব্যাংকদের কাছে সেল করে। ফর এক্সাম্পল ব্র্যাক ব্যাংক, এইচএসবিসি, সিটি ব্যাংক, যে কোনো এরকম একটা কমার্শিয়াল ব্যাংকের কাছে বিক্রি করলে তখন সে কমার্শিয়াল ব্যাংকটা সেন্ট্রাল ব্যাংককে টাকা দেয়। সো সেন্ট্রাল ব্যাংক তখন এই বন্ডটা কমার্শিয়াল ব্যাংকদেরকে দিয়ে দেয়। এটা করলে কি হলো, ইকোনমি থেকে টাকাটা সেন্ট্রাল ব্যাংকের হাতে চলে গেল। সো সেন্ট্রাল ব্যাংক মানি সাপ্লাই কমাতে চাইলে ইট সেলস, মানি সাপ্লাই বাড়াতে চাইলে ইট পারচেজেস। এইটা একটা। আরেকটা হচ্ছে লাস্ট রিসোর্ট লোনস, আরেকটা ওয়ে অফ সেন্ট্রাল ব্যাংক। লাস্ট রিসোর্ট লোনটা কি, বেসিক্যালি যে কোনো কমার্শিয়াল ব্যাংক যদি দেখে যে তার হাতে এনাফ টাকা নাই, তাহলে ইট ক্যান টেক লোন ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে একদম লাস্ট রিসোর্ট, মানে যখন কমার্শিয়াল ব্যাংক আর কোনো ব্যাংকের কাছ থেকে হেল্প পাচ্ছে না, তখন সে সেন্ট্রাল ব্যাংকের কাছে যায়। এবং সেন্ট্রাল ব্যাংক কতটুকু লোন দিবে কি দিবে না সেটাও মানি সাপ্লাইকে ডিটারমাইন করে। কারণ সেন্ট্রাল ব্যাংক যখন এই লোনটা দেয় কমার্শিয়াল ব্যাংকদেরকে, তখন কিন্তু মোর অর লেস সেন্ট্রাল ব্যাংকে কিন্তু মানি প্রিন্ট করতে হয়, রাইট? সো তখন একটা মানি সাপ্লাই বাড়ে।
আরেকটা হচ্ছে রিকোয়ার্ড রিজার্ভ রেশিও। সেন্ট্রাল ব্যাংক অলওয়েজ, সেন্ট্রাল ব্যাংক হ্যাজ রুলস অ্যান্ড রেগুলেশনস যেটা কমার্শিয়াল ব্যাংকদেরকে মানতে হয়। যদি সেন্ট্রাল ব্যাংক বলে যে তোমার যত টাকা ডিপোজিট আছে ব্যাংকে তার থেকে 10% অলওয়েজ তোমার রিজার্ভে থাকতেই হবে, তুমি সবকিছু লোন দিতে পারবা না মানুষকে, 10% তোমাকে রিজার্ভে রাখতেই হবে, তখন কমার্শিয়াল ব্যাংকস হ্যাভ টু ফলো দ্যাট। এখন যদি সেন্ট্রাল ব্যাংকের মন চায় যে ও ইকোনমিতে মানি সাপ্লাই কমায় আনবে, ও বলতে পারে আচ্ছা তুমি 10% না তুমি 20% রিকোয়ার্ড রিজার্ভ মেনটেন করো, রাইট? 20% রিজার্ভ মেনটেন করলে কি হবে? কমার্শিয়াল ব্যাংকরা যত বেশি লোন দিতে পারতো তার থেকে আগে কম অ্যামাউন্ট দিতে পারবে না লোন, বিকজ তাদের তো এখন বেশি টাকা জমাতে হচ্ছে। সো এই রিকোয়ার্ড রিজার্ভ রেশিওটা দিয়ে সেন্ট্রাল ব্যাংক অলসো সর্ট অফ রেগুলেটস হাউ মাচ মানি ইজ ইন দ্য ইকোনমি। এই পার্টগুলো যদি বুঝতে অসুবিধা হয়, আমি এই যে বইয়ের পিডিএফ খুলে রাখছি, বিকজ আপনারা বই পড়েনি না। বইয়ের পিডিএফ এ দেখবেন সুন্দর করে দেয়ার ইজ দিস, এই যে ফেডস পলিসি টুলস, ওপেন মার্কেট অপারেশন, এর ভেতরে পারচেস আছে, সেল আছে, সবই এক্সপ্লেন করা, লাস্ট রিসোর্ট লোনস, রিকোয়ার্ড রিজার্ভ রেশিও, প্রত্যেকটা পার্ট এক্সপ্লেন করে দেওয়া, এই যে সেলটাও লেখা আছে, তারপরে লাস্ট রিসোর্ট লোনস দেওয়া আছে, রিকোয়ার্ড রেশিও, এই প্রত্যেকটা জিনিস লেখা খুব ক্লিয়ার ভাবে। এই জিনিসগুলো বই থেকে পড়বেন, প্লিজ বইটা পড়বেন। ইকো 102 তে বই না পড়লে ভালো করা ইম্পসিবল। বইয়ের কত নাম্বার চ্যাপ্টার? বইয়ের এটা আপনি যদি পিডিএফটা রাখেন তাহলে 25th নাম্বার চ্যাপ্টার, চ্যাপ্টার 25, রাইট? বই না পড়লে কোনোভাবে ইকো 102 তে এ পাইতে পারবেন না, আনফরচুনেটলি। বই ছাড়া ইকো 102 তে এ পাওয়া যায় না, রাইট? আচ্ছা, সো এটা গেল। আমরা তো মানি ডিমান্ড পড়েছিলাম লাস্ট ক্লাসে, মানি সাপ্লাইও পড়েছিলাম। এখন আমরা দেখবো ইকুইলিব্রিয়ামটা, মানি মার্কেট ইকুইলিব্রিয়াম, রাইট? সো মানি ডিমান্ডে আমরা কি কি পড়েছিলাম? যে আপনার মানি ডিমান্ড ডিপেন্ডস অন ফিউ থিংস। ফর এক্সাম্পল দ্য প্রাইস লেভেল, প্রাইস লেভেল যত বেশি মানি ডিমান্ডও তত বেশি। সো এই যে প্রাইস লেভেল, প্রাইস লেভেল যদি প্রাইস লেভেলের সাথে পজিটিভ রিলেশনশিপ ছিল, প্রাইস লেভেল যত বেশি মানি ডিমান্ডও তত বেশি। নমিনাল ইন্টারেস্ট রেট, নমিনাল ইন্টারেস্ট রেটের সাথে নেগেটিভ রিলেশন ছিল, নেগেটিভ রিলেশন অথবা ইনভার্স রিলেশন। বেসিক্যালি যত বেশি ইন্টারেস্ট রেট বাড়বে তত বেশি আপনার মানি ডিমান্ড কমে আসবে, বিকজ তখন আপনার মনে হবে আমি টাকাটা ব্যাংকে জমাই, হাতে রেখে কি করব। রিয়েল জিডিপি, আপনি যত বেশি রিয়েল জিডিপি কনজিউম করবেন আপনার ততই মানি ডিমান্ড বাড়বে। সো রিয়েল জিডিপির সাথেও ইট হ্যাজ আ পজিটিভ রিলেশনশিপ। আর ফাইন্যান্সিয়াল ইনোভেশনের সাথে ইট হ্যাড আ ইনভার্স রিলেশনশিপ। সো বেসিক্যালি যত বেশি ফাইন্যান্সিয়াল ইনোভেশন হবে তত বেশি মানুষের হাতে টাকা রাখার প্রবণতা কমে যাবে, বিকজ তখন আপনি ইজিলি অন্য কোথাও টাকা রাখতে পারেন, চাইলে বিকাশে রাখতে পারেন, ক্রেডিট কার্ডে রাখতে পারেন, এমনি মোবাইল ব্যাংকিং দিয়ে চালাতে পারেন, ইন্টারনেট। বাংলাদেশে এখন এটা এত স্টার্ট হয়নি, কিন্তু বিদেশে আছে এই কনসেপ্টটা যে ইন্টারনেট ব্যাংক, যেই ব্যাংকের কোনো ফিজিক্যাল অস্তিত্বই নাই, কিন্তু ইটস নট দ্য সেম এজ মোবাইল ব্যাংকিং না, সুযোগ সুবিধা সব ব্যাংকের মতোই, কিন্তু এই পুরো ব্যাংকটা অপারেট হয় ইন্টারনেটে। তো বাংলাদেশে এখনো আসে নাই ইন্টারনেট ব্যাংক, ওই রকম ইন্টারনেট ব্যাংক যেটা লাইক কোনো ফিজিক্যাল স্টোরই নাই, কিন্তু ভেরি সুন চলে আসবে, রাইট? সো এইগুলোর জন্য আপনার মানি ডিমান্ড লেফট অথবা রাইট শিফট হবে, কিন্তু মানি সাপ্লাই শুধুমাত্র ডিপেন্ড করবে সেন্ট্রাল ব্যাংকের ডিসিশনের উপরে। সেন্ট্রাল ব্যাংকের যদি মনে হয় ও মানি সাপ্লাই বাড়াতে চায়, তাহলে ও ওই যে ওপেন মার্কেট পারচেস করে মানি সাপ্লাই বাড়াবে। ওর যদি মনে হয় ও মানি সাপ্লাই কমাতে চায়, তাহলে ও ওপেন মার্কেট সেল করে মানি সাপ্লাই কমায় ফেলবে, রাইট? So equilibrium যেটা, your money market equilibrium occurs when quantity of money demanded is equal to the quantity of money supplied. এটা তো আমরা জানি ইকুইলিব্রিয়ামের জন্য ডিমান্ড এবং সাপ্লাই সেম হতে হবে। So the quantity of money supplied is determined by the actions of banks and central banks. বেসিক্যালি সেন্ট্রাল ব্যাংকেরটাই মনে রাখেন, সেন্ট্রাল ব্যাংকের যদি মন চায় মানি সাপ্লাই বাড়বে, সেন্ট্রাল ব্যাংকের মন না চাইলে মানি সাপ্লাই বাড়বে না। As central bank adjusts the quantity of money, the interest rate changes.
সেন্ট্রাল ব্যাংক যদি মানি সাপ্লাই বাড়ায় তাহলে বলেন তো ইন্টারেস্ট রেট কি হয়? সেন্ট্রাল ব্যাংক মানি সাপ্লাই বাড়ালে ইন্টারেস্ট রেটের কি হয়? কমে যাবে, ইন্টারেস্ট রেট কমে যায়। এক্স্যাক্টলি, মানি সাপ্লাই বাড়ালে ইন্টারেস্ট রেট কমে যাবে। কেন কমে যাবে আমরা দেখবো একটু পরে। আচ্ছা, আমি যখন স্ক্রিন শেয়ার করি আমি কিন্তু আপনাদের কোনো চ্যাট অথবা কিছু দেখতে পাই না। সো কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আনমিউট করে সাথে সাথে কোয়েশ্চেন করবেন, হ্যান্ড রেজ করে বসে থেকে লাভ হবে না। সো যদি ইন্টারেস্ট রেট কম হয় তখন মানুষ বেশি তার হাতে টাকা রাখতে যাবে, বিকজ ব্যাংকে রেখে লাভটা কি? আমার তো টাকা বাড়বে না ব্যাংকে রেখে। আর যদি ইন্টারেস্ট রেট বেশি হয় তাহলে মানুষ হাতে কম টাকা রাখতে যাবে, বিকজ ইয়েস, ব্যাংকে টাকা রাখতে সুবিধা। সো এগুলাই। এন্ড এর পরেরটাতে যদি যাই স্লাইডে, এই যে এখন ইন্টারেস্ট রেট কেন চেঞ্জ হচ্ছে মানি সাপ্লাই বাড়লে, আমরা এটা একটু দেখি। দেখেন, সিবি বলতে সেন্ট্রাল ব্যাংক বুঝাচ্ছি আমি। If CB, if central bank increases the quantity of money, people find themselves holding more money than the quantity demanded. তাদের মনে করেন ডিমান্ড হচ্ছে 1000 টাকা হাতে রাখার, কিন্তু মানুষের তখন অটোমেটিক্যালি দেখবেন হাতে 1000 যেটা রাখতে চায় তার থেকে বেশি টাকা। ফর এক্সাম্পল, আমি এই যে ব্র্যাকে আমরা এক্সামিনেশন ডিউটি গুলা করি, আপনাদের অ্যাডমিশন টেস্টের এক্সামিনেশন ডিউটি, সেটার জন্য কিন্তু উই গেট পেইড এক্সট্রা, রাইট? সো যখনই আমরা এক্সাম ইনভিজিলেট করি, আমার মানি ডিমান্ডেড থেকে কিন্তু আমার হাতে মানি বেশি থাকে, বিকজ আমার মানি ডিমান্ড কিন্তু আমার মান্থলি যে স্যালারিটা, দ্যাট ইজ মাই মানি ডিমান্ড। বাট যখনই আমি এক্সামিনেশনের ইনভিজিলেশন করছি, আমি যে এক্সট্রা মানিটা পাচ্ছি সেটা আমার হাতে, আমার মানি বেড়ে গেল না, আমার কোয়ান্টিটি মানির। ঠিক সেম ভাবে সেন্ট্রাল ব্যাংক যখন তার কোয়ান্টিটি ইনক্রিজ করে, মানুষের হাতে অটোমেটিক টাকা বেড়ে যায়। এখন এটা বাড়ে কি করে আমরা দেখি। আমাদের যদি আমরা এই গ্রাফটা দেখি, গ্রাফে দেখবেন যে অন দা এক্স অ্যাক্সিস, on the x-axis you have real money, নিচে দেখেন রিয়েল মানি, আর উপরে হচ্ছে ইন্টারেস্ট রেট। এখন মানি ডিমান্ড চেঞ্জ হয়নি, কিন্তু সেন্ট্রাল ব্যাংক মানির সাপ্লাই বাড়িয়ে দিয়েছে। সো মানি সাপ্লাই বাড়িয়ে দিলে কোন পাশে শিফট হবে এভরিওয়ান? সেন্ট্রাল ব্যাংক রাইট, লেফটে কেন? ও মাই গড, লেফট মানে ডিক্রিজ, রাইট মানে ইনক্রিজ, রাইট? সো মানি সাপ্লাই তখন রাইটে শিফট হবে। এই যে MS1 এ যে শিফট হলো মানি সাপ্লাই, এখন দেখেন এই এমডি কে তখন এমন একটা জায়গায় ইন্টারসেক্ট করছে যে আপনার রিয়েল মানির অ্যামাউন্ট কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে। এই ইন্টারেস্ট রেটটা কেন কমছে? দ্যাট ইজ বিকজ with a surplus of money holding, people enter the loanable funds market and buy bonds. আপনি আপনার হাতে টাকা থাকার কথা ছিল 1000, সেখানে আপনার হাতে টাকা মনে করেন 2000, তখন আপনি কি চাবেন? যে ওই এক্সট্রা 1000 টাকাটা দিয়ে আপনি কিনতে চাবেন না, বন্ড কিনতে চাবেন না? বন্ড কিনলে কি হবে? বন্ড কিনলে ওই টাকাটা ইন্টারেস্ট রেট বেশি পাবেন, ওই টাকাটা আরো গ্রো করবে। সো মানুষের হাতে যখনই বেশি টাকা থাকে তখনই তো মানুষ লোনেবল ফান্ডস মার্কেটে যে বন্ড কিনতে যায়, মানে লোনের সাপ্লায়ার হতে চায়। বন্ড কেনা আর লোনের সাপ্লায়ার হতে চাওয়া সেম জিনিস, রাইট? বুঝতে পারতেছেন তো, তাই না, যে বন্ড কেনা এবং লোনের সাপ্লায়ার হওয়া কেন সেম জিনিস? আই এম টেকিং দ্য সাইলেন্স অ্যাজ আ ইয়েস। সো বন্ড কেনা এবং লোনের সাপ্লায়ার হওয়া যেহেতু সেম জিনিস, এই যে যখন সবাই এরকম বন্ড কিনতে যাবে তখন অটোমেটিকলি বন্ডের প্রাইস বেড়ে যাবে, এন্ড বন্ড যে ইন্টারেস্ট রেটটা দেয় সেটা কমে যাবে। বিকজ আপনি চিন্তা করেন, আপনার কাছ থেকে আগে একজন কিনতেছিল বন্ড, তখন আপনি তাকে একটা ভালো ইন্টারেস্ট রেট দিতে পারতেছিলেন। বাট আপনার কাছে যদি 100 জন বন্ড কিনতে চায়, আপনি কি সবাইকে ওই ইকুয়াল হাই ইন্টারেস্ট রেট দিতে পারবেন? না, তখন তো আপনাদেরই লস শুরু হবে,
আপনি কেন ইন্টারেস্ট হাই কমে ইন্টারেস্ট যাবে রেট আগের সবাইকে বলবেন? তুলনায়। এক্স্যাক্টলি, তখন ইন্টারেস্ট রেট কমে যাবে। সো এইভাবে করে মার্কেটে ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে। মানি সাপ্লাই বাড়লে ইন্টারেস্ট রেট এই কারণে কমে যায়। আবার ভাইস ভার্সা ইজ অলসো ট্রু, যে ইফ সেন্ট্রাল ব্যাংক ডিক্রিজেস দ্য কোয়ান্টিটি অফ মানি, তখন মানুষের হাতে টাকা কমে যায়। মানুষকে তার লাইফস্টাইল মেইনটেইন করার জন্য তখন লোন নিতে হলেও সে লোন কিনে সে লাইফস্টাইলটা করে, মেইনটেইন করে। অথবা মনে করেন মানুষের হাতে টাকা কমে গিয়েছে, তার কাছে বন্ড আছে, তখন সে কি করবে? সে সেই বন্ডটা বিক্রি করে দিবে। বন্ড বিক্রি করে দিলে তো সে আবার টাকা ফেরত পেয়ে যাবে, তাই না? সো এইভাবে করে যখন বন্ড বিক্রি করে দেয়, যে বন্ডের যখন ডিমান্ড কমে যায়, বন্ড বিক্রি করে দেয়, তখন বন্ডকে লিউক্রেটিভ রাখার জন্য অটোমেটিক বন্ডের ইন্টারেস্ট রেট বেড়ে যায়। সো এইভাবে করে আপনার মানি সাপ্লাই ইন্টারেস্ট রেট ইনক্রিজ অথবা ডিক্রিজ করে। নাও আমরা যদি লং রান দেখি, এতক্ষণ তো আমরা শর্ট রান দেখছিলাম। শর্ট রান মনে করেন 1 বছরের কাহিনী, আর লং রান হচ্ছে 5 বছরের পরের কাহিনী, ঠিক আছে? শর্ট রান এই বছরের কাহিনী, লং রান 5 বছর পরের কাহিনী। এখন আমরা লং রানে কয়েকটা কঠিন কঠিন অ্যাজাম্পশন করি ইকোনমিক্সে। দি অ্যাজাম্পশনস আর ভেরি স্ট্রিক্ট, বাট এই অ্যাজাম্পশনটা আমাদের করা লাগে। ফর এক্সাম্পল, লং রানের একটা ইন্টারেস্টিং অ্যাজাম্পশন ইজ দ্যাট in the long run, inflation rate equals to the expected inflation. আপনি যে ইনফ্লেশনটা এক্সপেক্ট করছেন সেটার সাথে ইকুয়াল আপনার অ্যাকচুয়াল ইনফ্লেশন রেট। আর জিডিপি ইজ ইকুয়াল টু দ্য পোটেনশিয়াল জিডিপি। জিডিপি ইজ ইকুয়াল টু দ্য পোটেনশিয়াল জিডিপি। কেন লং রানে পোটেনশিয়ালের সাথে ইকুয়াল? কারণ আমরা এএসএডি মডেল চ্যাপ্টারেও বলেছিলাম যে লং রানে আপনার ফুল এমপ্লয়মেন্টে থাকে ইকোনমি। সো ইকোনমি যদি ফুল এমপ্লয়মেন্টে থাকে তাহলে রিয়েল জিডিপি ইজ ইকুয়াল টু দ্য পোটেনশিয়াল জিডিপি হয়ে যায়। আর লং রানে এই যে মানি মার্কেট, লোনেবল ফান্ডস মার্কেট, গুডস মার্কেট, লেবার মার্কেট সবাই ইকুইলিব্রিয়ামে থাকে। সো আস্তে আস্তে চেনার চেষ্টা করেন। এখন আমরা পড়ছি মানি মার্কেট, লোনেবল ফান্ডস মার্কেট চ্যাপ্টারটা আমরা কিছুদিন আগে পড়ে আসছি। গুডস মার্কেট হলো এএসএডি মডেল। গুডস মার্কেট হলো আপনার this is so difficult, এর জন্য I don't like online classes, right? So this is your goods market হচ্ছে আপনার ASAD। ASAD হচ্ছে আপনার গুডস মার্কেট। আর লেবার মার্কেট মনে আছে? লেবার মার্কেট হচ্ছে আমরা মিড টার্মের আগে যেটা পড়েছিলাম। মিড টার্মের আগে আমরা যে একটা চ্যাপ্টার পড়েছিলাম অ্যানালিটিক্যাল পার্টের, যে পোটেনশিয়াল জিডিপি, তারপরে সেটার যে অ্যাগ্রিগেট লেবার মার্কেট, অ্যাগ্রিগেট ওই যে প্রোডাকশন ফাংশন, সো এইগুলা সব লেবার মার্কেটের পার্ট। সো এইগুলা সবাই লং রান ইকুইলিব্রিয়ামে থাকে। এখন ইন্টারেস্টিং থিং ইজ, এই জিনিসটা না বুঝলেও আই থিংক এই পার্টটা নট দ্যাট ইম্পর্টেন্ট ফর দি এক্সাম, কিন্তু জানা ভালো, রাইট? পার্টটা নট দ্যাট ইম্পর্টেন্ট ফর দি এক্সাম, বাট এটার কনসেপ্টটা জানা ভালো, বিকজ দ্যাট ইজ দিস ওয়ান ইজ সর্ট অফ দি এসেন্স অফ ইউর ইকো 102 পুরা সিলেবাসটার। যে in the long run nothing real changes, only the price level changes. Nothing real changes বলতে আমরা কি বুঝাচ্ছি? রিয়েল আমরা সেটাকে বুঝাই যেটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড, রাইট? যেটাতে আমরা অলরেডি ইনফ্লেশনকে বাদ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে রিয়েল। এখন আমরা তো বলতেছি যে লং রানে ইনফ্লেশন রেট ইজ ইকুয়াল টু দি এক্সপেক্টেড ইনফ্লেশন রেট। আমরা তো এটা বলেই দিচ্ছি যে লং রানে ইনফ্লেশন রেট ইজ ইকুয়াল টু দি এক্সপেক্টেড ইনফ্লেশন রেট। তার মানে লং রানে কোনো রিয়েল কিছু বদলায় না, শুধু প্রাইস লেভেল বদলায়। এখন দেখি সেটা কেন। বিকজ রিয়েল জিডিপি এন্ড এমপ্লয়মেন্ট এইগুলা ডিটারমাইন বাই ডিমান্ড ফর লেবার, সাপ্লাই ফর লেবার, প্রোডাকশন ফাংশন। ডিমান্ড, সাপ্লাই, প্রোডাকশন ফাংশন এগুলোর উপরে ডিপেন্ড করে রিয়েল জিডিপি, এমপ্লয়মেন্ট। এটা আমরা চ্যাপ্টার ওই যে আপনাদের মনে হয় 23
22 অথবা 23 এই চ্যাপ্টারটাতে আমরা এটা শিখেছিলাম। এই জিনিসটা বইয়েও খুব সুন্দর করে চ্যাপ্টারের নাম্বার মেনশন করে বোঝানো। সো কনসালটেশনে আমাকে বম্বার্ড করার আগে বইটা পড়ে আসবেন। এটা চ্যাপ্টার 23 তে বোঝানো ছিল। রিয়েল ইন্টারেস্ট রেট ইজ ডিটারমাইন্ড বাই সাপ্লাই এন্ড ডিমান্ড ফর লোনেবল ফান্ডস। রিয়েল ইন্টারেস্ট রেট, এই যে আমরা বলছি কোন রিয়েল কিছু বদলায় না লং রানে, কারণ এই যে রিয়েল জিডিপি ডিপেন্ড করে হচ্ছে সাপ্লাই অফ লেবার, ডিমান্ড অফ লেবার, প্রোডাকশন ফাংশন দিয়ে। রিয়েল ইন্টারেস্ট রেট ডিটারমাইন করে ডিমান্ড, সাপ্লাই অফ লোনেবল ফান্ডস। এটা আমরা চ্যাপ্টার 24 এ পড়লাম, রাইট? যেটা আমরা লাস্ট চ্যাপ্টার যেটা পড়ছিলাম এটার আগে। And the only variable that is free to respond to a change of supply respond to a change in the supply for money in the long run is the price level. Because আপনি দেখেন ইন্টারেস্ট রেট কে ইনফ্লুয়েন্সও করতে পারবে না, কারণ ইন্টারেস্ট রেট কে ইনফ্লুয়েন্স করে ডিমান্ড সাপ্লাই অফ লোনেবল ফান্ডস। তাহলে আমরা যে একটু আগে এখানে যে দেখলাম রিয়েল মানি, এই মানিটা, এই মানিটাকে কে ইনফ্লুয়েন্স করে? এই মানিটাকে ইনফ্লুয়েন্স করে হচ্ছে আপনার এই যে মানি মার্কেট, রাইট? কিন্তু এই মানি মার্কেট মানিকে ইনফ্লুয়েন্স করলেও ইন্টারেস্ট রেটকে ইনফ্লুয়েন্স করতে পারে না। তাহলে শুধু বাকি থাকে হচ্ছে আপনার প্রাইস লেভেলটা। যে প্রাইস লেভেলটা আমরা এটা এক্ষুনি আরেকটু ব্রেকডাউন পাবো, আপনি একটু জাস্ট মাথায় রাখেন যে অন্য কোনো রিয়েল জিডিপি, রিয়েল ইন্টারেস্ট রেট এরা কেউ চেঞ্জ হয় না লং রানে, শুধু প্রাইস লেভেল চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয় আমরা এক্ষুনি আসতেছি, আপনারা একটু ধৈর্য ধরে এই পার্টটা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? So the price level adjusts to make the quantity of real money supplied to the quantity of money demanded. মানি মার্কেটে যে ডিমান্ড সাপ্লাই আছে, এই ডিমান্ড সাপ্লাই কে অ্যাডজাস্ট অথবা ইকুইলিব্রিয়ামে রাখার জন্য the only thing that actually changes is the price level. এখন কেন প্রাইস লেভেল অথবা কিভাবে প্রাইস লেভেল এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে সেটা আমরা এখনই দেখব। সো এই পরের স্লাইডটা বোঝানোর পরে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তখন আস্ক করবেন, আগের থেকে আস্ক করেন না। স্লাইডটা বোঝানো শেষ করি তারপরে আসবি। সো শর্ট রান থেকে লং রানের ট্রানজিশন, এটা বুঝলে আপনি বুঝবেন যে কেন শুধুমাত্র প্রাইস লেভেল চেঞ্জ হয় আর অন্য কিছুই চেঞ্জ হয় না। সো আমরা একটা ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট করি। আমাদের অলওয়েজ উই আর এট সাম সর্ট অফ এন ইকুইলিব্রিয়াম এট দ্য ফার্স্ট পার্ট, যেখানে আপনার ডিমান্ড সাপ্লাই একদম সেম থাকে, যে আপনার দিস ইজ ইওর ডিমান্ড ফর মানি, দিস ইজ ইওর সাপ্লাই ফর মানি, and this is your equilibrium. So এই ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামটাতে আমরা এখন আছি, রাইট? এই ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামটাতে আমরা এখন আছি মনে করেন। এই ইকুইলিব্রিয়াম থেকে কাহিনী শুরু হচ্ছে। সেন্ট্রাল ব্যাংক ইনক্রিজেস দ্য কোয়ান্টিটি অফ মানি। সেন্ট্রাল ব্যাংক ইনক্রিজেস দ্য কোয়ান্টিটি অফ মানি। তার মানে কি হচ্ছে? সেন্ট্রাল ব্যাংক কোয়ান্টিটি অফ মানি ইনক্রিজ করলে কি হয়? আমাকে একটু কেউ বলেন। সেন্ট্রাল ব্যাংক মানি সাপ্লাই বাড়ে। এক্স্যাক্টলি, মানি সাপ্লাই বেড়ে গেল। সো মানি সাপ্লাই রাইট শিফট হচ্ছে। নাও মানি সাপ্লাই বাড়লে কি হয়? আপনার ইন্টারেস্ট রেট কমে যায়, রাইট? সো এখানে আমরা দেখছি যে আপনার এমএস যেটা মানি সাপ্লাই গোজ আপ। মানি সাপ্লাই বাড়লে ইন্টারেস্ট রেট ফল করে, নমিনালটাও ফল করে, রিয়েলটাও ফল করে, রিয়েল ইন্টারেস্ট রেট অলসো ফলস। এখন মানুষের হাতে যেহেতু অনেক এক্সট্রা টাকা, মানুষ কি করে? মানুষ ওই এক্সট্রা টাকা খরচ করার ট্রাই করে। কারণ লেটস বি রিয়েল, আমার যখন এই যে ব্র্যাকের অ্যাডমিশন টেস্ট নেওয়ার যে টাকাটা আসে, সেটা দিয়ে আমি জীবনেও আজ পর্যন্ত চিন্তা করিনি যে টাকাটা আমি জমাই। ওই টাকাটা যেদিনই আসে আমাদের সবার কলিগদের ভেতরে একটা বোঝাপড়া আছে যে সেদিন আমরা বাইরে খাইতে যাবো, রাইট? বিকজ এক্সট্রা টাকা কেন খামাখা, মানে এটা মানুষের ফার্স্ট রেসপন্স। দে লাইক টু স্পেন্ড ইট, right? They don't want to save the extra money, they like to spend the extra money. So
যে মানি সাপ্লাই বেড়ে গেলে যে ইন্টারেস্ট রেট কমে গেল আর মানুষ তাদের এই এক্সট্রা টাকাটা স্পেন্ড করার ট্রাই করতেছে, তাহলে কি হচ্ছে, উইথ লোয়ার ইন্টারেস্ট রেট পিপল বরো অ্যান্ড স্পেন্ড মোর। আর ইন্টারেস্ট রেট তো কম, সো এখন লোন নেওয়া ইজি না, তাহলে এখন মানুষ লোনও বেশি নিচ্ছে, খরচও বেশি করতেছে, লোন বেশি নিচ্ছে, খরচ বেশি করতেছে। এখন এই লোন বেশি নিলে বরো অ্যান্ড স্পেন্ড যে বেড়ে যাচ্ছে, খরচ বেশি বাড়লে কি হবে, ডিমান্ড বাড়ছে অফ গুডস। ডিমান্ড রাতারাতি মানুষের বাড়তেই পারে, কিন্তু সাপ্লাই কি রাতারাতি বাড়া সম্ভব? বলেন তো আপনারা। না, সম্ভব না, বিকজ আপনার তো প্রোডাকশন করতে হবে। আর এই যে ডিমান্ড বাড়ছে কিন্তু সাপ্লাই ইনক্রিজ করছে না, বিকজ আমরা অলরেডি তো একটা লং রান ইকুইলিব্রিয়ামে ছিলাম। আর লং রান ইকুইলিব্রিয়ামে কি আমরা ফুল এমপ্লয়মেন্টে আছি না? তো সবাই তো অলরেডি এমপ্লয়েড, তাহলে কিভাবে আমি সাপ্লাই বাড়াবো? আমার তো যাদের এমপ্লয়েড থাকার কথা সবাই অলরেডি এমপ্লয়েড, তো এখানে তো সাপ্লাই আমার বাড়ানোর কোনো ওয়ে নাই। তখন কি হচ্ছে, then it is creating a shortage of goods and services. আমার গুডস এন্ড সার্ভিসেস এর শর্টেজ শুরু হচ্ছে এবং প্রাইস লেভেল বাড়া স্টার্ট করছে, প্রাইস লেভেল বাড়া স্টার্ট করছে। এখন এটা কিন্তু লং রানের দিকে আমরা চলে যাচ্ছি, এটা কিন্তু আমি বলছি যে 5 বছরের কাহিনী। দিস ইজ নট হ্যাপেনিং ওভারনাইট। ধীরে ধীরে এবার প্রাইস লেভেল যখন বাড়া শুরু করে তখন মানির ভ্যালু কমা শুরু করে না? If price level increases, the value of money decreases. So, real quantity of money decreases. A decrease in the real quantity of money increases the nominal. আচ্ছা, so basically আমি বলছি যে আপনাদের ডিমান্ড বাড়ছে কিন্তু সাপ্লাই সেম। এখন সাপ্লাই যেহেতু বাড়তে পারছে না কিন্তু ডিমান্ড অনেক বেড়ে গিয়েছে, সো আস্তে আস্তে গুডস এর শর্টেজ হওয়া শুরু করেছে ইকোনমিতে, এবং গুডস এর যখন শর্টেজ স্টার্ট হয় তখন প্রাইস লেভেল বেড়ে যায়। এইভাবে প্রাইস লেভেল বাড়তে থাকলে গ্র্যাজুয়ালি আপনার মানির ভ্যালু কমে আসে, যে রিয়েল কোয়ান্টিটি অফ রিয়েল মানি ওইটা কমে আসে, ডিক্রিসেস। and a decrease in the quantity of real money increases nominal interest rate. কারণ মানির কোয়ান্টিটি যদি ডিক্রিজ করে নমিনাল ইন্টারেস্ট রেট বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ আমরা একটু আগেই দেখলাম মানুষের যখন হাতে টাকা কম থাকে, মানুষ তার লাইফস্টাইল মেনটেন করার জন্য ব্যাংকে বন্ডগুলো আবার বিক্রি করে দেয়, ভেঙে ফেলে বন্ড ভেঙে ফেললে কি হয়, মানুষের হাতে টাকা আসে কিন্তু বন্ডের ইন্টারেস্ট রেট বেড়ে যায়, কারণ বন্ডকে তো লিউক্রেটিভ রাখতে হবে মানুষের কাছে। তাহলে ব্যাংক কি করে বন্ডের করবে, বাইং এন্ড সেলিং করবে। সো এই যে a decrease in the quantity of real money raises the nominal interest rate and the real interest rate. ইন্টারেস্ট রেট আবার বেড়ে গেল। এখানে ইন্টারেস্ট রেট কমেছিল 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর করতে করতে ইন্টারেস্ট রেট আবার বেড়ে গেল, রাইট? ইন্টারেস্ট রেট আবার বেড়ে গেল। সো রিয়েল ওয়ার্ডটা যখনই শুনবেন জাস্ট ভাববেন যে এটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড। নমিনাল হচ্ছে আপনার সেন্ট্রাল ব্যাংক বললো ইন্টারেস্ট রেট 10%, দ্যাট ইজ নমিনাল ইন্টারেস্ট রেট। আর যদি আমি বলি রিয়েল ইন্টারেস্ট রেট, তার মানে ওই নমিনাল ইন্টারেস্ট রেট থেকে আমরা ইনফ্লেশন রেটকে বাদ দিচ্ছি, রাইট? ইনফ্লেশন রেটকে বাদ দিলে সেটা হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট। রিয়েল ওয়ার্ডটা মানে ইট ইজ ইনফ্লেশন অ্যাডজাস্টেড, ইট হ্যাজ বিন অ্যাডজাস্টেড ফর দ্য ইনফ্লেশন। সো এখন যে ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, এই ইন্টারেস্ট রেট বেড়ে গেলে স্পেন্ডিং প্ল্যানস আর কাট ব্যাক, বিকজ মানুষ এখন ইন্টারেস্ট রেট বাড়লে মানুষ কি করে, ব্যাংকে টাকা রাখতে চায় না। ইন্টারেস্ট রেট বাড়লে মানুষ ব্যাংকে টাকা রাখে, সো তারা তাদের স্পেন্ডিং প্ল্যানকে কমাই ফেলে। অ্যান্ড এভেন্চুয়ালি অরিজিনাল ফুল এমপ্লয়মেন্ট আবার চলে আসে, অরিজিনাল ফুল এমপ্লয়মেন্ট চলে আসে। কিন্তু এই এত কিছু ঘটনা সবকিছু আবার ফেরত চলে গেল পিছে। ইন্টারেস্ট রেট কমেছিল, ইন্টারেস্ট রেট বেড়ে গেল, সবকিছু ঠিক হয়ে গেল, কিন্তু প্রাইস যে বেড়েছিল প্রাইস কিন্তু আর কমে নাই।
আপনার যে গুডস এন্ড সার্ভিসেস এর যে প্রাইস লেভেলটা বেড়েছিল, এই প্রাইস লেভেল কিন্তু কমে নাই। প্রাইস লেভেল has risen by the same percentage and nothing real has changed. Real interest rate change হয়নি, real money change হয় নাই, শুধু প্রাইস লেভেলটাই চেঞ্জ হয়েছে। So this is your transition from the short run to long run. এটা সহজ ভাষায় মনে রাখেন যে আপনার যেহেতু আমরা ভাবি যে লং রানে আমরা হচ্ছে ইনফ্লেশনকে আমাদের এক্সপেক্টেড ইনফ্লেশন আর ইনফ্লেশন ইজ দ্য সেম, তাহলে তার মানে লং রানে আপনার যে কোনো রিয়েল ভ্যালু, যেটা রিয়েল ইন্টারেস্ট রেট, রিয়েল মানি, এইগুলা চেঞ্জ হবে না। শুধুমাত্র চেঞ্জ হয় কি প্রাইস লেভেল। কারণ এই রিয়েল ইন্টারেস্ট রেট, রিয়েল মানি, এইগুলা যা বেড়ে যায় সেটা লং রান আস্তে আস্তে আবার কমেও যায়। শুধুমাত্র প্রাইস লেভেলটা আর কমতে পারে না। একবার যদি বেড়ে যায় তাহলে বেড়েই গেল, অথবা একবার যদি কমে যায় তাহলে কমই থাকলো। কিন্তু এই প্রাইস লেভেলটা আবার লং রানে আস্তে আস্তে চেঞ্জ হয়ে অরিজিনাল প্রাইস লেভেলে চলে আসতে পারে না, ও একটা বেশি অ্যামাউন্টেরই থেকে যায়। সো আপনাদের এই চ্যাপ্টারটার এই পার্টটা পর্যন্তই আপনাদের সিলেবাসে থাকবে। এর পরে যেটা কোয়ান্টিটি থিওরি অফ মানি, সেটা পড়ার দরকার নাই, সেটা বাদ দিয়ে দেন। এটা এই সেমেস্টারের জন্য নট ইম্পর্টেন্ট, বাদ দিয়ে দিতে পারেন। এই মানি ডিমান্ড, মানি সাপ্লাই এই পর্যন্তই থাকবে। এখন মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই চ্যাপ্টার থেকে সবথেকে ম্যাম একটা কোশ্চেন ছিল। জি বলেন। যে ম্যাম আমাদের কি আপনি যা যা পড়েছেন সব থাকবে ফাইনালে? জি সব থাকবে ফাইনালে। ঠিক আছে ম্যাম। জি আচ্ছা। সো আপনাদের আচ্ছা আমি তাও একটু হেল্প করে কমিয়ে দিতে পারি। আপনারা ওই যে আপনাদের মিড টার্মে যেটা কোয়েশ্চেন ছিল, যেটা লেবার মার্কেট থেকে, ফর এক্সাম্পল ওই যে আনএমপ্লয়মেন্ট রেটের যে ম্যাথগুলো ছিল, সেটা করা লাগবে না, সেটা বাদ দিয়ে দেন, সেটা না পড়লেও হবে। কিন্তু যে জিডিপি ক্যালকুলেশন, ইনফ্লেশন ক্যালকুলেশন, এগুলা অবশ্যই জানা থাকতে হবে। এগুলো আসবেই, আবারও আসবে। জিডিপি ক্যালকুলেশন, ইনফ্লেশন ক্যালকুলেশন তো আসবেই, রাইট? সো আপনি ওই যে আনএমপ্লয়মেন্ট পার্টটা বাদ দিতে পারেন। ম্যাম মিডের সিলেবাস আসবে? মিডের সিলেবাস থেকেও আসবে? হ্যাঁ, ইকো 1 তো কম্প্রিহেনসিভ সিলেবাস। এটা তো ফার্স্ট ক্লাসে আমরা বলে দিয়েছিলাম যে ইকো 1 কম্প্রিহেনসিভ, সবকিছু থাকে। সো আপনাদের বলেন মিস। এই যে মিস ট্রানজিশন ফ্রম শর্ট রান টু লং, তখন এটা গ্রাফটা কি দুইটা হবে মিস, নাকি যদি একটা দিয়ে কিভাবে বুঝাবো যদি গ্রাফ আঁকতে বলো? তো এইটার অত বেশি, এটা একটা গ্রাফ দিয়ে মোটামুটি জাস্ট এটা গ্রাফ দিয়ে পুরোপুরি আপনি বুঝাতে পারবেন না, ফার্স্ট অফ অল, রাইট? সো এটা আপনি চাইলে দুইটা গ্রাফ দিয়েও বুঝাতে পারেন, অথবা জাস্ট একটা পার্টের এই পার্টটা, যে সাপ্লাইয়ের পার্টটা বাড়ছে, এই পার্টটা দিয়ে বুঝালেও বুঝাতে পারেন। অথবা আপনারা এইভাবে ওটা করতে পারেন যে ফর এক্সাম্পল এই যে where is it, এটা দেখি, ফর এক্সাম্পল এটা হচ্ছে আপনার মানি ডিমান্ড, এটা হচ্ছে আপনার মানি সাপ্লাই। মানি সাপ্লাই রাইট শিফট করলো না, করে বেড়ে গেল। এখন আপনি আবার আমরা বলছি যে এভেন্চুয়ালি মানি ডিমান্ড বেড়ে যায়, সরি ডিমান্ড ফর গুডস এন্ড এইসব বেড়ে যায়, তাহলে মানি ডিমান্ডও বেড়ে যাবে। সো এটা এমন একটা ভাবে মানি ডিমান্ড কার্ভটা শিফট করে যে আপনার ইন্টারেস্ট রেট আবার অরিজিনাল ইন্টারেস্ট রেটে, যে বললাম না লাস্টে যে ডিক্রিজ ইন দ্য কোয়ান্টিটি অফ রিয়েল মানি রাইজেস দ্য ইন্টারেস্ট রেট, নমিনাল ইন্টারেস্ট রেট, যে ইন্টারেস্ট রেটটা প্রথমে কমে গিয়েছিল, যেটা প্রথমে কমে গিয়েছিল সেটা আবার বেড়ে গেল, রাইট? যেটা কমে গিয়েছিল সেটা বেড়ে গেল। কি করে বেড়ে গেল? কারণ মানি ডিমান্ড বেড়ে গেল আবার। সো এইভাবে করে এক্সপ্লেইন করতে পারেন। এই চ্যাপ্টারটা আসলে মেইন যেটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ ইউর ওভারঅল এই জিনিসটা, যে
এইটা হচ্ছে আপনার মেইন কনসার্ন অ্যাবাউট দিস চ্যাপ্টার, যে আপনার কি করলে মানি ডিমান্ড রাইট শিফট করে, কি করলে লেফট শিফট করে, এইটা আর মানি সাপ্লাই, এইগুলোর উপরই বেস করে আপনাদের কোয়েশ্চেন গুলো বেশিরভাগ আসবে। কিন্তু এই জিনিসটা আপনারা এই গ্রাফটা দিয়েও এক্সপ্লেইন করতে পারবেন, যে দিস ইজ ইয়োর মানি সাপ্লাই এন্ড দিস ইজ ইয়োর মানি ডিমান্ড। সো এটা একটু কষ্ট করে একটু ড্র করে ফেলেন আপনাদের খাতায়। মিস, আমাদেরকে যে প্রাইসটা যে একটা পর্যায়ে বাড়লো তারপর আর মানে চেঞ্জ হলো না, ওইটা দেখাতে হবে না? না, ওইটা দেখাতে হবে না, ওইটা আপনি তো এই মানি ডিমান্ডের কার্ভ দিয়ে দেখাতে পারবেন না, রাইট? কাজ মানি ডিমান্ডে তো আপনার আছে আর ইন্টারেস্ট রেট, তো এখানে এখানে তো কোনো অ্যাক্সেস প্রাইস এক্সিস্ট করে না। সো প্রাইসটা আপনাকে কিভাবে মানে থিওরিতে বলে বোঝাতে হবে, কিন্তু আপনি গ্রাফে প্রাইস লেভেলটা দেখাতে পারবেন না। গ্রাফে প্রাইস লেভেল দেখানোর জন্য আপনাকে এইটার সাথে পাশাপাশি এএসএডি মডেলেরও গ্রাফ ড্র করতে হবে, যেটা আপনাদের জন্য আমি বুঝি বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, তো এটা আপনাদের না ড্র করলেও হবে। শুধু এই গ্রাফটা ড্র করে এর সাথে এক্সপ্লেনেশনটা লিখলে বুঝালেই হয়ে যাবে। Am I clear? তাহলে এই হচ্ছে আপনাদের মিড টার্মের সিলেবাস। আপনারা যদি মিড টার্মের সিলেবাস নিয়ে কমফোর্টেবল হয়ে থাকেন, আমরা একটু ছোট্ট একটা রিভিশন করি কি কি আছে সেগুলার, রাইট? মিড টার্মের গ্রাফটা মিড টার্মের সিলেবাস কি কি আছে? সরি, এটা ফাইনাল সিলেবাস, এটা ফাইনাল সিলেবাস, আর মিড টার্মের সিলেবাস ইনক্লুডেড ইন দ্য ফাইনালস। মিড জি টার্মের ম্যাম, এটা একটু বলে দিতেন যে মিডের কতটুক পড়লে ভালো হবে আর ফাইনালের কতটুক না। মিড টার্মে তো বললাম আপনাদের যে এটা আনএমপ্লয়মেন্টের প্রবলেমগুলো ছাড়া সবকিছুই আছে আপনাদের। তো এটা ইকো 1 ও 2 তো সেমিস্টারের শুরু থেকেই বলা যে কম্প্রিহেনসিভ সিলেবাসে ফাইনাল। এটার তো মানে কখনোই তো আমি বলি নাই যে শুধু ফাইনালের পার্ট থাকবে। ইকো 1 ও 2 সব সময়, আজকে থেকে না, একদম শুরু থেকে। আমিও যখন ইকো 1 ও 2 এক্সাম দিয়েছি তখনও মিড টার্মের ফাইনালে সবকিছু ফাইনালে, রাইট? সো এটা পড়তে হবে আপনাদের। আচ্ছা, আমরা এখন একটু ছোট্ট একটা রিভিশনে যাই, যদি এটা সবার ড্র করা হয়ে থাকে খাতাতে, এটা ড্র করে ফেলেন, বিকজ অনলাইন ক্লাস তো, সো এগুলো আপনি আর পরে পাবেন না। ম্যাম, ইকোনমিক গ্রোথ যে চ্যাপ্টারটা, ওটা তো আসছিল মিডে, মানে অনেক মার্কস এরই আসছিল গ্রাফস গুলো। আচ্ছা, রাইট, ওইটাও থাকবে আনফরচুনেটলি ফাইনালে। সো আমরা যদি রিভিশনের দিকে যাই, লেটস সি। সো আপনাদের রিয়েল জিডিপি থেকে জিডিপি থেকে ম্যাথ আসবে। আচ্ছা, আমি আপনাদের একটু কষ্ট কমাই দিচ্ছি, সিপিআই এর ম্যাথ করা লাগবে না। জিডিপি, ইনফ্লেশন, এই দুইটা ম্যাথ শিখলেই হবে। জিডিপি, ইনফ্লেশন, এই দুইটা ম্যাথ শিখলেই হবে। আর এইটা ম্যাথ একদম ম্যান্ডেটরি, সবকিছুই থাকবে। আর পার্ট 2 তে 4টা কোশ্চেন থাকবে, সেখান থেকে 3টা অ্যানসার করতে হবে। সো আপনারা বুঝতেই পারতেছেন 4টা কোশ্চেন কি কি থাকবে। একটা এএসএডি মডেল থেকে থাকবে, একটা লোনেবল ফান্ডস চ্যাপ্টার থেকে থাকবে, একটা মানি মার্কেট থেকে থাকবে, আর একটা মিড টার্মের চ্যাপ্টারটা থেকে থাকবে। এই যে 4টা কোশ্চেন, এর ভিতরে 3টা অ্যানসার করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? সো আরেকবার কি বলা যাবে এই লোনেবল ফান্ডস, মানি মার্কেট, লোনেবল ফান্ডস থেকে একটা কোশ্চেন আসবে, মানি মার্কেট থেকে একটা কোশ্চেন আসবে, এসএডি থেকে একটা কোশ্চেন আসবে, আর মিড টার্মের ওই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবে। 4টা চ্যাপ্টার, 4টা কোশ্চেন, রাইট? সো আপনারা যদি দেখেন জিডিপি ম্যাথ সেকশনে নমিনাল জিডিপি কিভাবে বের করে, রিয়েল জিডিপি কিভাবে বের করে, পার্সেন্টেজ চেঞ্জ কিভাবে বের করে, তারপর আচ্ছা আরো অ্যাড করি, জিডিপি ডিফ্লেটার আছে, তারপর using GDP deflator for inflation calculation, এটা আছে।
আউটপুট গ্যাপ কি? আউটপুট গ্যাপ হচ্ছে অ্যাকচুয়াল জিডিপি মাইনাস পোটেনশিয়াল জিডিপি। অ্যাকচুয়াল না, রিয়েল লিখি, রিয়েলটা ইজি। রিয়েল জিডিপি মাইনাস পোটেনশিয়াল জিডিপি। লিমিটেশনস অফ রিয়েল জিডিপি, আচ্ছা এই দুটো অত লাগবে না, এই দুটো বাদ দিয়ে দিই। রাইট, সো আপনার আছে এখানে জিডিপির ম্যাথ সেকশন আছে, এইটা থেকে দুইটা ম্যাথ থাকবে এবং দুইটাই ম্যান্ডেটরি, কোনো অপশন নাই। আর আপনাদের যেটা অ্যানালিটিক্যাল পার্ট থেকে আপনাদের আসবে যেহেতু 4টা কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনেরই সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কোন কার্ভ কিসের কারণে শিফট হয় সেগুলো মাথায় রাখা। যেমন আমি এখানে একটা কম্পাইল করে দিয়েছি স্লাইডস, সো আমি এটা আপলোড করে দিব, কিন্তু এটা বেসিক্যালি আপনাদের যে ক্লাসের স্লাইড, প্রত্যেকটা চ্যাপ্টারের খালি শিফটের রিজনগুলোর স্লাইড একটাতে কম্পাইল করা আর কি। সো বেসিক্যালি লেবার মার্কেটে যেমন পোটেনশিয়াল জিডিপি দুইটা কারণে শিফট করে, গ্রোথ অফ লেবার সাপ্লাই এবং গ্রোথ অফ লেবার প্রোডাক্টিভিটি, এই দুইটার জন্য পোটেনশিয়াল জিডিপি শিফট করে। তারপরে গ্রোথ অফ লেবার সাপ্লাই কেন শিফট করবে, লেবার সাপ্লাই কেন শিফট হয়, অ্যাভারেজ আওয়ার্স পার ওয়ার্কারের জন্য শিফট হয়, এমপ্লয়মেন্ট পপুলেশন রেশিওর জন্য শিফট হয়, ওয়ার্কিং এজ পপুলেশন এগুলোর জন্য শিফট হয়। এগুলো আমরা সবই কিন্তু ক্লাসে পড়েছি, তো এগুলাকে আমি এখন লাস্ট ক্লাসে এসে তো এখন সারা দিন ধরে ব্রেকডাউন দিব না, আমি জাস্ট টপিকগুলোর নাম ধরে ধরে বলে যাচ্ছি যাতে আপনাদের মাথায় থাকে যে কি কি আপনাদেরকে রিভিশন দিতে হবে নিজেদের থেকে। রাইট, সো এটা হচ্ছে আপনার গ্রোথ অফ লেবার সাপ্লাই। লেবার প্রোডাক্টিভিটি শিফট হওয়ার, লেবার প্রোডাক্টিভিটি বাড়লে লেবার ডিমান্ড শিফট হয়। সো এই কয়েকটা জিনিস, এইগুলা ছিল আপনাদের মিড টার্মের সিলেবাসে। এই কেন শিফট হচ্ছে, এই শিফটের রিজন গুলা ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এইগুলার উপরে আপনাদের এক্সামে টেস্ট করা হয়। সো এটাকে নোট করেন, লিখেন, মুখস্থ করেন, যা মন চাই করেন, কিন্তু শিখেন, কারণ এইটা থেকে এক্সামে আসবে। তারপরে এক্সামের পরে আমাদের ফার্স্ট চ্যাপ্টার ছিল এএসএডি মডেল। এএসএডি মডেলে আমরা দেখেছি কি এএস যেটা অ্যাগ্রিগেট সাপ্লাই শিফট হয়, এই যে ফুল এমপ্লয়মেন্ট কোয়ান্টিটি অফ লেবার শিফট চেঞ্জ হলে, ইনক্রিজ ইন কোয়ান্টিটি অফ ক্যাপিটাল হলে, অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি, এইগুলা হলে আপনার অ্যাগ্রিগেট সাপ্লাই চেঞ্জ হয়। অ্যাগ্রিগেট ডিমান্ড কখন চেঞ্জ হয়, আমি এই জিনিসটাকে বারবার ভুল লিখি, অ্যাগ্রিগেট ডিমান্ড কখন চেঞ্জ হয়, যখন এই যে আপনার এক্সপেক্টেড ফিউচার ইনকাম, ইনফ্লেশন, প্রফিট এগুলা চেঞ্জ হচ্ছে। ফিসকাল পলিসি, মনিটারি পলিসি এগুলোর জন্য হয়। এক্সচেঞ্জ রেট বাড়া কমার জন্য যদি এক্সচেঞ্জ রেট ডিক্রিজ করে তাহলে এডি শিফট হয়, এডি রাইট শিফট হয়, যেটা আপনাদের কুইজের কোশ্চেন ছিল। কিন্তু ম্যাম একটা কোশ্চেন ছিল। জি বলেন। কুইজ নিয়ে ম্যাম, কুইজে যদি মানে ম্যাম সব কনসেপ্ট ঠিক রাখি, বাট যদি নেম গুলো একটু ভুল লিখি তাহলে কি সমস্যা হবে, নাম্বার কাটবে? নেম বলতে কি টাইপের নেম? আপনি যদি অ্যাগ্রিগেট ডিমান্ড কে যদি অ্যাগ্রিগেট সাপ্লাই লিখেন তাহলে অবশ্যই নাম্বার কাটবে। যেমন ডিপ্রিসিয়েশনের কথার সময় এক্সচেঞ্জ রেটের কথা বলছি, বাট এখানে এটা মনে হচ্ছে ভুল, এইজন্য বললাম আর কি। আচ্ছা, না অতটুকু মানে ওইটার জন্য পার্শিয়াল মার্কিং তো পাবেনই, কিন্তু মনে করেন আপনি যদি নেম ভুল লিখতে যে এডি কে এএস লিখে ফেলেন তাহলে তো ভুল। রাইট, সো আচ্ছা আমরা এটার সাথে সাথে একটু কুইজের কোশ্চেনটাও দেখবো, ডোন্ট ওয়ারি, কুইজটা আমরা একটু দেখবো। সো এএসএডি মডেলের এই শিফটগুলো মনে রাখতে হবে, কেন শিফট হচ্ছে, এইগুলা দিয়ে কিন্তু আপনাকে আপনার অ্যাসাইনমেন্টও এক্সপ্লেইন করতে হবে। রাইট, আপনার অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো কিন্তু এগুলা দিয়েই করতে হবে আপনাদেরকে। তারপরে আমরা এএসএডি শেখার পর আমরা কি শিখছি, লোনেবল ফান্ডস মার্কেট। লোনেবল ফান্ডস মার্কেটে আপনার আছে হচ্ছে ডিমান্ড ফর লোনেবল ফান্ডস, ডিমান্ড ডিপেন্ড করে এই দুইটার উপরে, দুইটা না বেসিক্যালি শিফট ডিপেন্ড করে খালি এক্সপেক্টেড প্রফিটের উপরে শিফট ডিপেন্ড করে, আর রিয়েল ইন্টারেস্ট রেটের জন্য মুভমেন্ট হয়, শিফট হয় না এটা। আর সাপ্লাই যেটা লোনেবল ফান্ডস, সাপ্লাই ডিপেন্ড করে হচ্ছে এই 4টা ফ্যাক্টরের উপরে, যে এই 4টা ফ্যাক্টরের জন্য যে ডিসপোজেবল ইনকাম, এক্সপেক্টেড ফিউচার ইনকাম, ওয়েলথ, ডিফল্ট রিস্ক এগুলোর জন্য সাপ্লাই শিফট হয়। সো কোনটার জন্য কোন দিকে শিফট হয় ক্লাসেও বলেছি, বইয়েও লেখা আছে, দয়া করে পড়বেন। লেফট রাইট কোথায় শিফট হয়, লেফট রাইট শিফট হলে কি হয় সেটা এখানেও ক্লাসেও বলা হয়েছে, সব জায়গায় আছে।
এইটা আর ফিসকাল পলিসি মনিটারি পলিসি এইটা যে কোনো চ্যাপ্টারের সাথে মিক্স ভাবে আসতে পারে। আমরা এএসএডি মডেল পড়ার সময় কিন্তু ফিসকাল পলিসি আর মনিটারি পলিসি চ্যাপ্টার মানে এই দুইটার কথা কনসেপ্ট পড়েছি। তো এটা যে কোনো জিনিসের সাথে মিক্স ভাবে আসতে পারে। ফর এক্সাম্পল আপনাদের যদি আমি কুইজের কোয়েশ্চেনটাতে যাই, রাইট, কুইজের কোয়েশ্চেনটা আমার কাছে নাই, বাট আই ট্রাই টু রাইট ইট ডাউন যতটুকু পারি। সো বেসিক্যালি কুইজে আপনাদের ফার্স্ট কোয়েশ্চেন ছিল হচ্ছে থিংক অফ অ্যান ইকোনমি উইথ আ প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম। প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম হচ্ছে এমন একটা ট্যাক্স সিস্টেম যেখানে আপনার ইনকাম যত বেশি আপনাকে তত বেশি ট্যাক্স দিতে হবে। মনে করেন কারোর ইনকাম যদি হয় 1 লাখ টাকা, তার 10% ট্যাক্স দিতে হবে। কারোর ইনকাম যদি হয় 5 লাখ টাকা, তাকে 15% ট্যাক্স দিতে হবে। যে সবার উপরে সেম লেভেলের ট্যাক্স অ্যাপ্লাই হয় না, যে যার ইনকাম যত বেশি তার উপরে তত বেশি পার্সেন্টেজ অফ ট্যাক্সেস অ্যাপ্লাই হয়। সো এইরকম একটা ট্যাক্স সিস্টেম যদি থাকে ইকোনমিতে, তখন COVID-19 এ ইকোনমি স্লোজ ডাউন এন্ড পিপলস ইনকাম ডিক্রিজ। এখন আপনারা আমাকে বলেন ফ্রম কমন সেন্স, আমি আরো সিম্পলিফাই করে দিচ্ছি আপনাদের চিন্তার জন্য। আপনার যদি আপনি জানেন যে 100 টাকা আপনার যদি স্যালারি 100 টাকা হয়, তখন আপনাকে 10 টাকা ট্যাক্স দিতে হবে। আপনার স্যালারি 99 টাকা আর আমার স্যালারি 100 টাকা, কার টাকা কম আসলে? যার 100 টাকা তার কম। এক্স্যাক্টলি, যার 100 টাকা স্যালারি তার টাকা কম, বিকজ তাকে তো 10 টাকা ট্যাক্স দিতে হবে। যার 99 টাকা স্যালারি তাকে ট্যাক্স দেওয়া লাগছে না। সো ঠিক এইটাই এখানে বোঝাচ্ছে যে মানুষের ইনকাম যে ডিক্রিজ করেছে, দিস অ্যাক্টস অ্যাজ আ ফিসকাল পলিসি। কি ফিসকাল পলিসি? দিস অ্যাক্টস অ্যাজ আ এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি, যেখানে আপনার ট্যাক্স কম। সেটা যদি আমি লিখি, এক্সপ্যানশনারি কিন্তু ফিসকাল ম্যাম পলিসি। যাদের হচ্ছে ইনকাম কম তাদের জন্য তো এক্সপেনশনারি হচ্ছে, কিন্তু যাদের মনে করেন অনেক বেশি তাদের জন্য কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? না না না, কেন? যাদের এই যে প্রগ্রেসিভ ট্যাক্স রেট, যাদের অনেক বেশি ইনকাম তাদেরও তো আপনার হয়ে যাচ্ছে, ট্যাক্স স্ল্যাব কমে যাচ্ছে। প্রগ্রেসিভ ট্যাক্স সিস্টেম না, যার উপরে 15% ট্যাক্স পড়তো তার উপরে এখন 10% ট্যাক্স পড়তেছে। যার উপরে মনে করেন 10% ট্যাক্স পড়তো তার উপরে কোনো ট্যাক্সই পড়তেছে না। এইভাবে চিন্তা করেন, বিকজ ম্যাম, এটা প্রগ্রেসিভ ট্যাক্স সিস্টেম। প্রগ্রেসিভ মানে কি ট্যাক্স বাড়তেছে এরকম কিছু না? ইনকাম যত বাড়বে ট্যাক্স তত বাড়বে। আমার ইনকাম 1 লাখ টাকা, আমার উপরে 10% ট্যাক্স। আমার ইনকাম যদি 2 লাখ টাকা হয় তখন আমাকে 15% ট্যাক্স দিতে হবে। কিন্তু ম্যাম যদি হচ্ছে এখানে প্রোগ্রেসিভ না থাকতো, হ্যাঁ, তাহলে 1 লাখ টাকা 2 লাখ টাকা দুজনের উপরে তো মনে করেন 12% ট্যাক্স থাকতো, তাই না? রাইট, দুজনের উপরে তখন সেম থাকতো। এর জন্য তো আমি মেনশন করেছি যে প্রগ্রেসিভ ট্যাক্স সিস্টেমটা। জি ম্যাম, এখন ম্যাম যদি হচ্ছে মনে করেন যার 4 লাখ টাকা ইনকাম, ঠিক আছে, তো তার দিক থেকে যদি চিন্তা করা যায় তাহলে তো সরকার চাচ্ছে যেন তার কাছে টাকা না থাকুক, তার মানে কন্ট্রাডিকশন ওইদিকে যাচ্ছে না? না, আপনারা তো পয়েন্টটাই বুঝতেছেন না। 4 লাখ টাকা ইনকাম তাহলে সরকার কেন কন্ট্রাডিক্টরি কেন? কারণ এইখানে তো কোয়েশ্চেনটাই এমন ভাবে সেট করা যে COVID-19 এর জন্য ইনকাম ইজ ডিক্রিজিং। যার 4 লাখ টাকা ইনকাম, তার দ্য মোমেন্ট তার যদি ইনকাম 3,95,000 টাকা হয়ে যায়, তাহলে তার অটোমেটিক কম ট্যাক্স দেওয়া লাগছে না 4 লাখের থেকে? অনেক বেশি কম ট্যাক্স। ম্যাম এভাবে কি চিন্তা করা যাবে যে মানে কোভিড-19 এর জন্য যেহেতু ইনকাম কমে যাচ্ছে, তাহলে ট্যাক্সও কি কমাই দিবে, এরকম কিছু লিখলে কি নাম্বার হবে? কোয়েশ্চেনের অ্যানসারটা তো এরকমই। কোয়েশ্চেনের অ্যানসারটাকে শেষ করতে দেন আপনারা আমাকে, তারপরে নিজেদের আউটপুটগুলো বলেন। আগের থেকে লাফ দিলে হবে না, রাইট? সো since it is acting as a expansionary fiscal policy, that means there is a tax cut. Tax cut হলে কি হয়? মানুষের disposable income বাড়ে। We learned about disposable income in our ASAD model chapter.
ডিসপোজেবল ইনকাম বাড়লে কি হয়? তখন people can spend more. Disposable income increases. People can spend more, which is basically your AD curve right shift. Quantity of real GDP increases. Economic activity boost. So this is your answer to this question. So basically আপনাদের যদি এই কোয়েশ্চেনের সেটিংটাতে ইট অ্যাক্টস অ্যাজ এ ফিসকাল পলিসি, সেটা হচ্ছে এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি, যেটা বেসিক্যালি আপনার ডিসপোজেবল ইনকাম বাড়ায়। ডিসপোজেবল ইনকাম বাড়লে মানুষের স্পেন্ডিং অ্যাবিলিটি বেড়ে যায়। স্পেন্ডিং অ্যাবিলিটি বাড়লে অ্যাগ্রিগেট ডিমান্ড রাইট শিফট করে, অ্যান্ড অ্যাগ্রিগেট ডিমান্ড রাইট শিফট করলে কি হয়? কোয়ান্টিটি অফ রিয়েল জিডিপি ইনক্রিজ করে। আর আমরা তো জানি যে ইকোনমিক অ্যাক্টিভিটিটা তো অ্যাকচুয়ালি রিয়েল জিডিপি, সো রিয়েল জিডিপি ইনক্রিজ হয়, মানে সরি ইকোনমিক অ্যাক্টিভিটি বুস্ট হয়। সো দিস ইজ ইয়োর অ্যান্সার। কিন্তু এই অ্যান্সারটা পারফেক্ট হবে যদি এটার সাথে একটা গ্রাফ আপনি অ্যাড করেন, যেটা প্রবাবলি আপনারা কেউই করেন নাই। সো এটা এএসএডি মডেলের গ্রাফ হলে আপনার এলএএস এসএএস কোনো শিফট হবে না, শুধু এডি শিফট হবে, শুধু এডি শিফট হবে। দিস ইজ দি রাইট অ্যান্সার। এখন বলেন এটা নিয়ে আর কার কি কনফিউশন, এবার বলেন। রাইট, তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তখন বলছে যে নাম্বার 1 এর বেসিসে হোয়াট আউটপুট গ্যাপ ইজ বিং ক্রিয়েটেড। সো আউটপুট গ্যাপ হচ্ছে বেসিক্যালি আপনার ইনফ্লেশনারি গ্যাপ অথবা রিসেশনারি গ্যাপ, যেটা হচ্ছে আপনার রিয়েল জিডিপি মাইনাস পোটেনশিয়াল জিডিপি। এটা যদি আপনি ড্র করে দেখেন, আচ্ছা আপনার এএসএডি মডেল চ্যাপ্টারটা যদি আমি স্লাইডস ওপেন করি, লেটস সি এএসএডি এর কোথায় স্লাইডস, this one, right, এই যে এখানে যদি আপনারা দেখেন, whenever we are talking about a inflationary gap, তখন আপনার রিয়েল জিডিপি সরি এটা হচ্ছে 13, এই জিনিসটা এই 13 এইটা হচ্ছে আপনার পোটেনশিয়াল জিডিপি, বিকজ এটা এলএএস, আর রিয়েল জিডিপি হচ্ছে 13.2, 13 এর বেশি। যদি রিয়েল জিডিপি পোটেনশিয়াল জিডিপি থেকে বেশি হয়, তখন the gap that we have, we call it a inflationary gap. We call this a inflationary gap. So এইটাই হচ্ছে আপনার এখানকার অ্যান্সার। Since real GDP is greater than potential GDP, so we have a positive output gap or a inflationary gap. So this is the answer of number 2. So এটা নিয়ে সবাই comfortable? Number 2 নিয়ে সবাই comfortable everyone? Yes, ma'am. আচ্ছা, তাহলে আমি নাম্বার 3 তে যাই। So number 3 এর কোশ্চেনটা ছিল, the currency of Bangladesh has depreciated 40% against dollar, মানে
টাকার যা ভ্যালু ছিল তার থেকে 40% ভ্যালু কমে গিয়েছে। টাকার যা ভ্যালু ছিল তার থেকে 40% ভ্যালু কমে গিয়েছে। This has also made capital decrease of firms as they depend on importing raw materials for exports. Right, how do you think this will affect the economy of Bangladesh? এখন এইটা আমি একটা খুব ওপেন কোয়েশ্চেন সেট করছি, আমাকে এটা দুই রকম অ্যানসার পসিবল। যে অ্যানসারটা আপনি বুঝায় আমাকে বলতে পারবেন আমি সেই অ্যানসারটাতেই রাইট মার্ক দেব। এটা একটা খুবই ওপেন কোয়েশ্চেন করেছিলাম, কারণ আমরা একটু আগেই দেখেছি যে এই কারেন্সি যে ডেপ্রিশিয়েট করলো, মানে এক্সচেঞ্জ রেট কমে গেল। আমরা যদি এটাকে অ্যানসারটাকে লিখি, decrease in exchange rate কি করে? এক্সচেঞ্জ রেট কমে গেলে আপনি চিন্তা করেন আমাদের দেশের গার্মেন্টস মানুষ কেন কিনে? কারণ অনেক সস্তা। গার্মেন্টস যদি আরো সস্তা হয়ে যায় বিকজ আমাদের টাকার ভ্যালু কম, তখন আমাদের গার্মেন্টস সেল আরো বেশি হবে না? Does it make sense? Yes, ma'am. Right. So decreasing the exchange rate. Achha. The decrease in the exchange rate basically is your export increases. Export increases. Export increase korle ki hoy? AD shifts right. এটা একটা হচ্ছে। At the same time, যেহেতু এখানে বলছে যে ক্যাপিটাল ডিক্রিসেস, ক্যাপিটাল ডিক্রিজ করলে কি হয়? আপনার LAS and SAS লেফট শিফট করে, LAS এবং SAS লেফট শিফট করে। তাহলে এখানে দুইটা অপোজিট ফোর্সেস আর কামিং টুগেদার, দুইটা ভেরি অপোজিট ফোর্সেস। একটা হচ্ছে আপনার ডলার ডেপ্রিশিয়েট করছে যেটা আপনার এডি কে বাড়াচ্ছে, একটা এটা হচ্ছে, আরেকটা আপনার ক্যাপিটাল ডিক্রিজ করছে যে কারণে আপনার LAS এবং SAS কমে যাচ্ছে, লেফট শিফট হচ্ছে। এখন সেটার জন্য আপনাকে গ্রাফ ড্র করে অ্যানসার বোঝাতে হবে যে কোনটার ইফেক্ট আপনি কেমন দেখাতে চান। এখন এটা আমি ওপেন এন্ডেড রেখেছি বিকজ আপনি যদি এই লেফট আর রাইট শিফট দেখাতে পারেন, তারপরে আপনার যে ওপরে প্রাইস লেভেল এবং নিচে যে এটা, এখানে কি ড্র করা যায়? লেটস সি, ভিউ, এডিট, ডাটা, images. I don't think you can draw over here, can you? No, you can't. Nope, you can't. আচ্ছা, আমি এটাকে একটা ফাঁকা স্লাইডে ড্র করে দেখি, দেখানো ট্রাই করি আপনাদেরকে। করেন, এটাতেই দেখাই, ASAD। দেখেন, এটা হচ্ছে আপনার এডি, এটা হচ্ছে আপনার LAS, এটা হচ্ছে আপনার SAS। আমরা বলছি কি যে আপনার এডি বাড়ছে, সো এডি গেল এখানে, এডি গেল এখানে, কিন্তু আমরা এটাও বলছি যে SAS এবং LAS কমে যাচ্ছে, রাইট? সো LAS লেফট শিফট হচ্ছে এই পাশে এবং SAS ও লেফট শিফট হচ্ছে এই পাশে। SAS ও লেফট শিফট হচ্ছে এই পাশে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের অরিজিনাল যেটা ইকুইলিব্রিয়াম ছিল, আমাদের অরিজিনাল ইকুইলিব্রিয়াম ছিল ওভার হিয়ার,
আমাদের নিউ লং রান ইকুইলিব্রিয়াম ইজ ওভার হিয়ার। সো আপনার প্রাইস লেভেল যেটা পি, প্রাইস লেভেল বেড়েছে, আর এমনি ওভারঅল যেটা কোয়ান্টিটি অফ রিয়েল জিডিপি সেটা কমে গিয়েছে, রাইট? সো এইটা কোয়েশ্চেনটা একটু ওপেন এন্ডেড, এটা আপনি আমাকে যেভাবে বুঝাতে চান বুঝাতে পারেন। So this is basically what is happening over here in this question, right? So এখানে you can say যে you can see এখানে আপনার স্ট্যাগফ্লেশন হচ্ছে, কিন্তু খেয়াল করেছেন প্রাইস লেভেল বেড়ে গিয়েছে। প্রাইস লেভেল বাড়লে কি হয়? ইনফ্লেশন হয়, কিন্তু রিয়েল জিডিপি কমে যাচ্ছে, তার মানে রিসেশন চলছে। সো এই কোয়েশ্চেনটার কিন্তু অ্যাকচুয়ালি অ্যানসার স্ট্যাগফ্লেশন হচ্ছে। বাট ইটস ফাইন, আপনারা যদি স্ট্যাগফ্লেশন আমাকে না বুঝাতে পারেন, কিন্তু বেসিক্যালি আপনাকে এই দুইটা পার্ট বুঝাতে হবে আমাকে, যে এডি কেন রাইট শিফট আর এসএএস এলএএস কেন লেফট শিফট। এই দুইটা পার্ট আপনাকে আমাকে বলতে হবে। এই দুইটা পার্টের উপরে আপনার মার্ক ডিপেন্ড করে। আপনি স্ট্যাগফ্লেশন এখানে যদি নাও বলতে পারেন, দ্যাট ইজ ফাইন, রাইট? সো দিস ইজ ইয়োর answer. And then what is stagflation? ওই যে একটা কোন এক্সাম্পল দিয়ে অথবা যেভাবে আপনার মনে খুশি আপনাকে আমাকে বুঝাতে হবে যে inflation and recession happening at the same time causes stagflation. এটা আপনি আমাকে যেমনে বুঝাতে চান বুঝাইলেই I will give you marks. বাট এটা আপনাকে বুঝাতে হবে যে ইনফ্লেশন আর রিসেশন একই টাইমে হচ্ছে এখানে, রাইট? সো দিস ইজ ইয়োর কুইজ কোয়েশ্চেন। কারোর কি কুইজ কোয়েশ্চেন নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? কুইজ কোয়েশ্চেন নিয়ে যদি কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আজকে আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস। আপনাদের কাছ থেকে আমি এখন একটা জিনিস পাই, আপনারাও আমার কাছ থেকে দুইটা জিনিস পান। আপনারা আমার কাছ থেকে পান এই যে কুইজ 2 এর খাতাটা, সেটা আপনারা কালকে ছাড়া পরশুদিন যে কোনো দিন আমার অফিসে আসলে নিয়ে যেতে পারবেন খাতা। আমি মার্ক আপলোড করে দিব আপনাদের গুগল ক্লাসরুমে। প্লিজ কাম এন্ড টেক ইওর স্ক্রিপ্টস। এটা আর আপনাদের হচ্ছে যে কুইজের যে আরেকটা কুইজের খাতা তো আমার কাছ থেকে নিয়ে যাবেন, আর হচ্ছে অ্যাসাইনমেন্টটা প্লিজ বুধবারের ভেতরে জমা দিয়ে ফেলবেন, রাইট? কারোর যদি কোনো কোয়েশ্চেন না থাকে দেন আই উইল স্টপ প্রেজেন্টিং। কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? আই উইল আস্ক ওয়ান মোর। মিস, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। মিস, যখন এডি কার্ভ শিফট হয় তখন কি লং রান এবং শর্ট রান মানে এসএস এবং এলএস দুইটাই শিফট হয় না, নাকি এরকম হয় যে এডি শিফট? না, এডির সাথে তো এসএস এলএস এর কোনো সম্পর্ক নাই। এডি ক্যান শিফট, কিন্তু এলএস এসএস ওইটা ডিপেন্ড করছে আপনার সিচুয়েশন সিনারিওর উপরে, রাইট? যে এসএস যদি শিফট হয় সেটা লং রানে হতে পারে, বাট দ্যাট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, that depends on the scenario. But এমনি এডি কার্ভ আর এসএস এলএস আর টু সেপারেট এন্টিটিস। সো আগে থেকে অ্যাজিউম করে ফেলবেন না যে আপনাকে যে লং রানে শিফট দেখাতে হবে। লং রানের শিফট যদি দেখানো লাগে যে এডির জন্য এসএস এলএস কিভাবে শিফট হচ্ছে, সেটা কোয়েশ্চেনে স্পেসিফিক ভাবে মেনশন করা থাকবে যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য লং রান, তখন আপনি এলএস এসএস এ যাবেন। কিন্তু এমনি এডির যদি শিফট থাকে শুধু এডি শিফট করা পর্যন্তই রেখে দিবেন, ঠিক আছে? ওকে মিস। অলরাইট। অ্যাসাইনমেন্ট কি ডকে লিখে দেন হচ্ছে প্রিন্ট করে হার্ড কপি জমা দিব? I would prefer হাতে লেখেন আপনারা, বিকজ আপনাদের গ্রাফ গুলা কিন্তু আঁকাতে হবে। গ্রাফ না আঁকালে আমি ড্রামাটিক্যালি অ্যাসাইনমেন্টে মার্ক কাটবো। সো গ্রাফ আপনাদের যে মনে করেন যে টপিকটা দিয়েছি সেই টপিকের সাথে এএসএডি মডেল কিভাবে রিলেট করে, লোনেবল ফান্ডস মার্কেট কিভাবে রিলেট করে, মানি মার্কেট কিভাবে রিলেট করে, প্রত্যেকটার আমি ডিমান্ড সাপ্লাই গ্রাফ চাই। সো ওইটা যদি করার পর আপনার মনে হয় বাকি পার্ট আপনি ডকে লিখতে চান, ফিল ফ্রি। বাট ঝামেলা, আমি হলে হাতেই লিখে দিয়ে দিতাম পুরোটা। সো রাইট, অলরাইট। সো গ্রাফ গুলা কিন্তু মেক শিওর ইউ আর ড্রয়িং গ্রাফস, ইউ আর ইনক্লুডিং গ্রাফস। গ্রাফেই কিন্তু মার্কিং 102-তে, রাইট? সো আর কোনো কোয়েশ্চেনস? ম্যাম এমনি আইপ্যাডে লিখে ওরা মানে প্রিন্ট করলে তো সমস্যা নাই না? কোনো সমস্যা নেই, আপনি ডকে লিখে প্রিন্ট করেন, শুধু গ্রাফ আপনার ঠিক থাকলেই হবে।
ডকে লিখেন, ট্যাবে লিখেন, যাতে মন চায় লেখেন, কিন্তু গ্রাফ ঠিক থাকলেই হবে আমার। আচ্ছা, সো অ্যাসাইনমেন্ট বুধবারের ভেতরে প্লিজ জমা দিয়ে দিবেন। আর আপনাদের তো মনে হয় অটোমেটিকলি এখন এটা অফ হয়ে গেছে, দেখি তো 1 সেকেন্ড। আপনাদের তো মনে হয় অ্যাসাইনমেন্টের গ্রুপ মেম্বার চুজ করার অপশন এখন অফ হয়ে যাওয়ার কথা। লেটস সি। গ্রুপ 2 তে মানুষ কই রিদওয়ান রাফাতের সাথে? বাকিরা কোথায়? রিদওয়ান রাফাত কি এসেছেন? অর্ঘজিতের গ্রুপে আরেকটা মেম্বার কই? মেম্বার মিসিং কেন? মিস আমরা আর মেম্বার পাচ্ছি না, আমরা চাচ্ছি আরেকজন নিতে বাট পারতেছি না। আচ্ছা, কেউ বলেন তো এখানে কে কোন গ্রুপের মেম্বার খুঁজে পান নাই? আবার এখানে 2টা মেম্বার কেন? কোন গ্রুপে তো 2টা মেম্বার থাকার কথা না। নিজের মন মতো তো গ্রুপের মেম্বার চেঞ্জ করলে হবে মিস না। আমরা ওই যে গ্রুপ মেম্বার পাই নাই আর কি, আর কোনো জায়গাও ফাঁকা ছিল না, তো আমি আর ধ্রুব একসাথে করার কথা, তো আর কি আর কোনো মেম্বার পাই নাই। মেম্বার না পেলে তো খুঁজতে হবে। ইউ ক্যান নট চেঞ্জ দ্য স্ট্রাকচার। মানে আমার মনে হয় না, কারণ এখানে 3টা গ্রুপ ছিল, 3টা মনে হয়, ইয়েস 3টা গ্রুপের আমি মনে হয় 3 জন করে মেম্বার রেখেছিলাম, আর বাকি সবগুলাতে 4 জন মেম্বার ছিল এইটাতে। সো এটা তো করলে হবে না। আমি এখন লাস্ট মেম্বারটাকে সরিয়ে দিচ্ছি। আশরাফুজ্জামান, আপনি হচ্ছে গ্রুপ 10 এর সাথে কাজ করবেন। ম্যাম আমি আর নাম লিখেছিলাম মানে গ্রুপ 2 এর ওইখানে, বাট আমার কোনো নেমই শো হচ্ছে না। কোনটা? আপনার নাম বলেন। আমি 4 জনের নাম লিখলাম আমাদের গ্রুপের, আফিফা, দেন হচ্ছে তাসনিম আক্তার, ইশিকা, মানে এখন একটাও শো হচ্ছে না। আফিফা আর কে? আমাদের তাসনিম গ্রুপে আক্তার? অলরেডি 4 জন আছে, বাট হ্যাঁ তাহলে আপনাদের গ্রুপ কোথায়? আমি লিখেছিলাম মানে 2 এর সেকশনে পুরোটা লিখছিলাম 4 জনের নাম, বাট এখন পাচ্ছি না। আপনি যখন শো করলেন মানে আমি স্ক্রিনশট রেখে দিয়েছিলাম, গ্রুপে দিয়েছিলাম যে আমি লিখছি নাম, বাট এখন পাইতেছি না। তাহলে আমি আপনাদের এখান থেকে এটাকে রিদওয়ান রাফাতকে আমি লাস্ট গ্রুপে সরিয়ে দিচ্ছি। আপনাদের 4 জনের নাম বলেন। আফিফা, আফিফা খান, আর তারপরে আর তাসনিম কে? আক্তার, তারপর তারপর হচ্ছে ইফতেখার রাহি, আর ইশিকা। ইশিকা। ঠিক আছে। আপনারা ইচ্ছা মতো তো গ্রুপের ফরম্যাট চেঞ্জ করলে হবে না। আপনারা তো বেশি পেয়ে বসছেন। মিস আমাদেরটা তো মিস আমাদেরটা ইনপুট করতে হবে, মানে এখানে জায়গা ছিল নাম না। বলেন। নাম কি আপনাদের? এখন আর গ্রুপ করে তো আপনাদের বুক আগে করতে হতো। আমি তো এটা তো আপনাদেরকে আরো 2 দিন আগে দিয়ে দিয়েছি। সো এখন ওয়ামিয়া আপনাদের গ্রুপ ভেঙে যাবে, কিছু করার নেই এখানে আমার। মিস আমাদের আমি গ্রুপের যে মেম্বার হয়ে গেছে। সেটা ইজ নট মাই কনসার্ন এনিমোর। সেটা ইজ নট মাই কনসার্ন এনিমোর, রাইট? সো যারা বাকি আছে, যে একজন একজন করে গ্রুপ 9, 10, 11 এই 3টাতে থাকার কথা 3টা করে মেম্বার। মিস আমাদের 4 জন মেম্বার। 4 জন মেম্বার। আমরা তো কাজ শুরু করছি মিস। আপনারা কোন গ্রুপটা নিয়েছেন সেটা বলেন। 4 জন মেম্বার স্টার্ট করেছেন, তা মিস গ্রুপ আমরা রাখেন না। আমাদেরটা লেখা হয়নি মিস। ওই যে মিস আপনি তো 10টা বক্স ছিল তো এইজন্য মিস আর তা আপনারা গ্রুপ মেম্বারের নাম লিখবেন না? আপনারা এটা কি ধরনের ইররেসপন্সিবল আপনারা সবাই? ব্যাপারটা তো বুঝলাম না আপনাদের। এখানে আমি টোটাল দেখতে পাচ্ছি আমার স্টুডেন্ট হচ্ছে 3 থেকে স্টার্ট হয় 43 পর্যন্ত। 40টা স্টুডেন্ট এই ক্লাসে। না 40 তো না, এই ক্লাসে আমার তার থেকে বেশি স্টুডেন্ট।